জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করছি আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা। পরেই জানাবো ৭১-এ আওয়ামী লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, ২৪-এও তাই করেছে ডক্টর আব্দুল মঈন খান। এরপরেই জানাবো সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া হুমকি দুর্বৃত্তদের। এরপরে জানাবো নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি, নজরুল ইসলাম খানের বার্তা। সর্বশেষ জানিয়ে দিব জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন শারজিস আলম। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করছি আমির খসরু মাহমুদ চৌধুরীর হুঁশিয়ারি। দেশ ও প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতে নজর দেওয়া হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারকে সহযোগিতা করছি যাতে দেশ যত দ্রুত সম্ভব একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর কোনো বিকল্প নেই। এর বাইরেও অন্য কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া করতে গেলে মানুষের মনে সন্দেহ ও ভীষণ ধারণা তৈরি হবে। সেটা হবে অগণতান্ত্রিক। আমরা শেখ হাসিনার পতনের আগেই ৩১ দফা এবং ৭ বছর আগে ভীষণ ২০৩০ ঘোষণা করেছি, যা বাস্তবায়নে আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদের পরিচালনায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ফ্লোরিডা বিএনপি সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ইমরানুল হক চকলাদার, নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবু, কাউন্সিলর সোরাইয়া, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলে উদ্দিন হাওলাদার আরিফ, কানাডা মহিলা দলের নাজমা হক, কানাডা নর্থ বিএনপির সভাপতি তৌফিক এজাজ প্রমুখ। ৭১-এ আওয়ামী লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছে, ২৪-এও তাই করেছে মঈন খানের মন্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল। ইনশাআল্লাহ পুনরায় বাংলাদেশ সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। তারা বাধ্য হয়েছে ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে গিয়েছিল, ২০২৪ সালে সেভাবেই পালিয়েছে। আজ যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে। এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি তাদের উপর যে গুরুত্ব দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। একটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে এদেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া হুমকি দুর্বৃত্তদের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় জিডি করেছেন সমন্বয়ক। জানা যায়, উপজেলা চারশিহারিস্থ মোহাইমিনের বাড়ির দেওয়ালে গত সোমবার রাতে লাল কালি দিয়ে কেউ লিখে রাখে, সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ। কে লিখেছে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এরপর থেকেই মোহাইমিনিন ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি বলে মন্তব্য নজরুল ইসলাম খানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে
খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ এখনো অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে, এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। নির্বাচন আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদদের বিরুদ্ধে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করব। নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে আগ্রহ হলে আন্দোলন তো হয়, এখনো তো আগ্রহ হয়নি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানান সার্জিস। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গণতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুর রহমান সিদ্ধ, বর্তমানে ওই সিও হিসেবে দায়িত্ব পালন করছে। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর, অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনাল আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর করা হয় এবং অফিসিয়াল ভাবে আমি আমার দায়িত্ব শেষ করি। এই দায়িত্ব পালনকালে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মান নেইনি। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা এড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে, আর আমি সেটাই করেছি।